তো বুটের আগে আপনি এসেছেন, আপনি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন হলো, একজন বরাকের সন্তান হিসাবে কেন 2টা বিধানসভা আসন খেলে নেওয়া হলো? ম্যাক্সিমাম দরিদ্র লোক শিলচর মেডিকেল কলেজে যায় পরিষেবার জন্য, কিন্তু অতি দুঃখের বিষয় শিলচর মেডিকেল কলেজে গিয়ে পর্যাপ্ত পরিষেবা না পেয়ে প্রাইভেট হসপিটালে আসতে হয়। এবং সেই প্রাইভেট হসপিটালগুলোতে একজন দরিদ্র অসহায় মানুষের কি যে অবস্থার সম্মুখীন হতে হয় এক দরিদ্রই বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী, আপনি বুঝতে পারবেন না, আপনি তো বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করবেন। সবচেয়ে বেশি মানুষ নিউরোলজিক্যাল প্রবলেমে আক্রান্ত হচ্ছে। 10 বছর, 20 বছর, 25 বছরেও শিলচরে নিউরোলজি সার্ভিসের আপনি সেবা প্রদান করতে পারেন নাই মুখ্যমন্ত্রী। আপনি হাইলাকান্দিতে এসে বলছেন এমআরআই মেশিন দেবে। আফটার 25 ইয়ার্স, 25 বছর পরে হাইলাকান্দির লোক এখন এমআরআই মেশিন স্বপ্ন এখন দেখবে। কিছু মেশিন রয়েছে, সার্ভিস নেই। একদিন যদি সার্ভিস হয় 3 দিন বন্ধ। এই হলো সরকারি হসপিটালের হকিকত। আপনি হাইলাকান্দি হসপিটালে যান, মানুষ পরিষেবা পায় না, বাধ্য হয়ে প্রাইভেটে যায়। এই দরিদ্র অসহায়গুলিকে মানুষকে শোষণ। আপনি হসপিটালে যান, আপনি মেডিসিন নেই, মানুষ বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। যে আজকে মেডিসিনের যে দাম হয়েছে, আজকে 5 টাকার মেডিসিন 25 টাকা হয়েছে। গ্রামাঞ্চলে আমরা আগে যখন ছোট ছিলাম দেখেছি যে মশার জন্য মস্কিটো সার্ভিস দেওয়া হতো, আজকালকে এই সেবাটাও পরিষেবাটাও নেই। আজকের দিনেও এক অসহায় গরিব মানুষকে আপনি যদি আলগাপুর হসপিটালে যান, সঙ্গে সঙ্গে রেফার করে দেবে 100 বেড। 100 বেডে যান, দেবে শিলচর মেডিকেল কলেজ। এই মানুষ, এই অসহায় মানুষ রুগীকে কী করে নিয়ে যাবে শিলচর মেডিকেল কলেজ? পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। আলটিমেট মানুষ বাধ্য হয় প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে। প্রাইভেট অ্যাম্বুলেন্সের খরচা কত? মানুষ খরচা যোগান করবে না তার জীবন বাঁচাবে? আপনি ওই দিন বলছেন বরাকবিলিতে আপনি এইমস তৈরি করবেন। বরাকবিলিতে আপনি এইমস তৈরি করবেন। আপনি বরাকবিলিতে একটা সুষ্ঠুভাবে মেডিকেল কলেজ চালাতে আপনি ব্যর্থ। আপনি আমাদেরকে এইমসের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। যে এইমস আপনি গুয়াহাটিতে করেছেন, সেই এইমস যখন আপনি গুয়াহাটিতে করেন, তখন আমরা বরাকবিলি থেকে দাবি দিয়েছি যে এই এইমস বরাকবিলিতে হোক, আর নতুবা আসামের কোনো মধ্যবর্তী স্থানে হোক। কিন্তু আপনি আপনার গড়ে বানিয়েছেন, যেখানে গুয়াহাটিতে যথেষ্ট ভালো চিকিৎসার সুব্যবস্থা রয়েছে ইন কম্পারিজন উইথ দ্য আদার পার্টস অফ দ্য স্টেট, সেখানে আপনি এইমস তৈরি করলেন গুয়াহাটিতে। ক্যান্সার একটা ডিজাস্টার ইন আসাম, এত ক্যান্সারের রোগী আসামে, কিন্তু আপনি বরাকবেলি লোকের জন্য, এই ক্যান্সারের রোগীদের জন্য কি করেছেন? আপনি অন্ততপক্ষে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে সেই আমাদের শিলচরের ক্যান্সার হসপিটালকে ডেভেলপ করার জন্য একটা উদ্যোগ নিতে পারতেন। আমি বলবো যে এই মুখ্যমন্ত্রী আসামের সবচেয়ে ব্যর্থ এক হেলথ মিনিস্টার, যিনি এতদিন ধরে হেলথ মিনিস্টার দায়িত্বে থেকেও হেলথ পরিষেবাকে ইফেক্টিভ এবং মডার্নাইজ করতে পারেননি। আপনি কত বছর ধরে শিক্ষা বিভাগের দায়িত্ব ছিলেন, এই শিক্ষা বিভাগের হাল আপনি ফেরাতে পেরেছেন? 7,000-এরও অধিক স্কুল বন্ধ করা হয়েছে, শাটডাউন করা হয়েছে। আজকে দরিদ্র অসহায় বাচ্চারা কোথায় পড়বে? সরকারি স্কুলে কি কোয়ালিটি এডুকেশনের নিশ্চয়তা প্রদান আপনি করতে পেরেছেন? বাধ্য হয়ে সব বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে। অসহায় দরিদ্ররা কোথা থেকে এই পয়সার অ্যারেঞ্জমেন্ট করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়? আপনার ছেলে নন্দিল বাবু, তারা যে কুক সেটে কুক তৈরি করা হয় মিড ডে মিলের, সেই খাদ্যগুলো আপনার ছেলে খেতে পারবে? আজকেও হাজার হাজার মাদ্রাসা স্টুডেন্ট যারা পড়ছে মাদ্রাসাতে, এরা কি রাইট টু এডুকেশনের ফ্রি আসে না? এদের কি দায়িত্ব সরকার নেবে না? এদেরকে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা কি সরকারের দায়িত্ব নয়? তাহলে আপনি বলুন যে রাইট টু এডুকেশন আপনি মানেন না, শিক্ষার অধিকার। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে প্রতিটা বাচ্চার দায়িত্ব সরকার নিতে হবে, আপনি কি নিতে পেরেছেন? হাইলাকান্দি যেটা ন্যাশনাল হাইওয়ে, দলেশ্বর থেকে শুরু করে ভৈরবী অবধি হাইওয়ে,
না এটা মাঠের একটা সাধারণ রাস্তা? মারাত্মক ছিল, আবার একটু রিপেয়ারিং করা হচ্ছে। এই রিপেয়ারিংয়ে যদি নমুনা আপনি দেখেন মুখ্যমন্ত্রী, আপনি কি হাইলাকান্দিতে আসলেন? সেটা কি আপনি লক্ষ্য করেননি মুখ্যমন্ত্রী? হাইলাকান্দির এখন অবধি 60% রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমি শিলচর করিমগঞ্জে বলছি না। মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে হাইলাকান্দি এসেছেন যেন বোঝা যাচ্ছে যে তিনি একদম পৃথিবীকে, বিশ্বকে জয় করে হাইলাকান্দিতে এসেছেন। 15 বছর থেকে প্রায় কেন্দ্রে রয়েছেন, 10 বছর থেকে আপনার রাজ্যে রয়েছেন। শিলচর টাউনের যে অবস্থা, শিলচর ফ্লাইওভার কবে হবে মুখ্যমন্ত্রী? কিন্তু আপনারা চিন্তা করুন বদরপুরের অবস্থা। বদরপুরে আপনি ফ্লাইওভার করতে পারলেন না। এই হাজার হাজার কোটি টাকা যেটা অপচয় করা হলো জলজীবন মিশনে পানি জল দেওয়ার, মানুষকে বিশুদ্ধ পানি জল দেওয়ার জন্য, কতটা জলজীবনের স্কিম পানি জল সরবরাহ করতে পারছে। আজকে মেগা পিএইচজি প্রজেক্ট আমাদের আলগাপুরে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন সেটা। অসহায় মানুষদের কাছে টাকা নেওয়া হলো, গ্রামের লোকদের কাছে টাকা নেওয়া হলো, কিন্তু আজ অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এই মেগা প্রজেক্টের সুবিধা মানুষ পেল না। কেন মাননীয় মুখ্যমন্ত্রী? মাননীয় মুখ্যমন্ত্রী 1250 টাকার এসে প্রশ্ন করেন, অনুরোধে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন? 1250 টাকা। 1250 টাকায় আপনার পরিবার চলবে মাননীয় মুখ্যমন্ত্রী? কয়েক বছর থেকে আমরা শুনতে পাচ্ছি যে লাখপতি বাইদ। শ্বেতপত্র প্রকাশ করুন মাননীয় মুখ্যমন্ত্রী যে কতজন মহিলা লাখপতি হয়েছেন। এই উদ্যমিতা আচনি বুটের 2 মাস রয়েছে, 3 মাস রয়েছে, এখন এসে আপনি 10,000 টাকা করে দিচ্ছেন, আর স্বপ্ন দেখাচ্ছেন 50,000 টাকা, এত টাকা দেবেন। এতদিন কোথায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? বুট এসেছে, এখন 10,000 টাকা দিচ্ছেন। আমি বলবো কি, এটা 10,000 টাকার লোন নয়, সেটা ক্যাশ ফর বুট। আমাদের টাকায় আমাদেরকে আপনি কিনতে চাইছেন। 26,000 গ্রেড 3 এবং গ্রেড 4 এর চাকরি দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী। বরাকবেলির কতজন বেকার, আনএমপ্লয়েড, এডুকেটেড আনএমপ্লয়েড চাকরি পেয়েছেন। এই এডিআরই এক্সামিনেশন, ডাইরেক্ট রিক্রুটমেন্টের এক্সামিনেশন সেন্টার শিলচরে আছে। প্রথমে করিমগঞ্জে ছিল না, পরবর্তীতে করিমগঞ্জে দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে কেন নয় মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি একবার ভেবে দেখুন, হাইলাকান্দির কাটলিচেড়া থেকে, গাড়মুড়া থেকে, রামনাথপুর থেকে, দলাইমলাই থেকে, প্রতাপনগর থেকে একটা বাচ্চা গাড়ি নিয়ে শিলচরে গিয়ে পরীক্ষা দেবে, করিমগঞ্জে পরীক্ষা দেবে। তার এক্সপেন্ডিচারটা কি আপনি মুখ্যমন্ত্রী আপনি দিবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, লাস্ট প্রশ্ন আমার, আপনি উত্তর দিন। আপনার দলের মাননীয় প্রধানমন্ত্রী 2016-তে কালীনগরে এসে কমিটমেন্ট দিয়েছিলেন যে হিন্দুস্তান পেপার কর্পোরেশন উনি আবার রিস্টার্ট করবেন, রিওপেন করবেন, চালু করবেন, পুনরায় চালু করবেন। আপনারা কি চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যারা বিজেপিতে ভোট দেবে ওরা দেশপ্রেমী, যারা বিজেপিকে সাপোর্ট করবে না ওরা দেশদ্রোহী। কিন্তু মুখ্যমন্ত্রী যখনই বিজেপিতে গিয়েছেন, বিজেপির ওয়াশিং মেশিনে এইভাবে তিনি নিজেকে পবিত্র করেছেন যে এখনই তিনি পুত পবিত্র। তো যেই বিজেপিতে যায় না কেন, কমলাক্ষের বিরুদ্ধে ভিজিলেন্স এই সেই, উনি বিজেপিতে যখন পাশে চলে গেলেন, এখন উনি পুত পবিত্র। তো মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন ওটা হলো বিজেপির আদর্শ। ওদের যে সমস্ত মাতৃ সংগঠন রয়েছে, এদের কাজই হলো হিংসা, ঘৃণা, বিদ্বেষের রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল। ওরা শুধু মানুষকে ভাগ করতে চায় এবং শাসন ক্ষমতায় টিকতে চায়। ওরা একদিন হিন্দু মুসলমান ইস্যুকে বন্ধ করে রাজনীতি করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি মুখ্যমন্ত্রীকে যে আপনি হিন্দু মুসলমান ইস্যুকে বাদ দিন আর রাজনীতি করুন, উন্নয়নের রাজনীতি করুন। ওনার বাপের সাধ্য নেই উন্নয়নের রাজনীতি করবেন, একমাত্র পারবেন হিন্দু মুসলমানের। এই ভারতবর্ষে 14% মুসলিম মানুষ রয়েছে, এই 14% বয় দেখিয়ে শাসন ক্ষমতা যেতে চান না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করুন, ভারতীয় যারা রয়েছে বিজেপিতে, যারা বিজেপিকে ভোট দেবে না এরা কি ভারতীয় নয়?
যদি এরা ভারতীয় নয়, মুখ্যমন্ত্রী বসে বসে কি করছেন? মুখ্যমন্ত্রী 10 বছর ক্ষমতা থেকে কি করছেন? কেন বিদেশিদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন? কিভাবে একজন বিদেশি এমএলএ হতে পারে? কিভাবে একজন বিদেশি পঞ্চায়েত হতে পারে? কিভাবে একজন বিদেশি চাকরি পেতে পারে? আমি বললাম এগুলো কিছুই পেল না। কিভাবে একজন বিদেশি এই দেশে থাকতে পারে? মুখ্যমন্ত্রী কি করছেন? কেন বিদেশিদেরকে তাড়া করছেন না? এখন 2+2 যদি 4 হয়, এই ইউনিভার্সাল ট্রুথ 2+2 4, কিন্তু এই কথাটাও বৈধতা পাবে না। কারণ এই হিংসার বাজারে, এই ঘৃণার পরিবেশে শুধু ঘৃণার কথাই চলবে। আমরা আছি কংগ্রেস দল, আমরা পূর্বেও আমাদের যে আদর্শ ছিল যে আমরা এক ইনক্লুসিভ জাতীয়তাবাদে বিশ্বাস করি, এক ইনক্লুসিভ ন্যাশনালিজমে আমরা বিশ্বাস করি। সকলকে নিয়ে এক ভারতবর্ষ গড়ার স্বপ্ন আমরা দেখি, যেটা মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল, নেহরু স্বপ্ন ছিল, এক সায়েন্টিফিক ভারতের স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, তাদের সঙ্গে নীতিগত আমাদের সংগ্রাম চলবে, এবং আমার আত্মবিশ্বাসী যে উই শ্যাল ওভারকাম।